সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে যারা 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের ডিএসসি 3 যে পেপারটা রয়েছে সেই পেপারে লিটারেরি ক্রিটিসিজম যে টপিকটা রয়েছে সেই টপিকে আজ আমরা প্লেটোর সম্পর্কে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে লিটারেরি ক্রিটিসিজমের অ্যাকচুয়ালি সূত্রপাত হচ্ছে প্লেটোর থেকে। প্লেটোকে আমাদের মনে তো প্রশ্ন আসবে, প্লেটো হচ্ছেন একজন অ্যানসিয়েন্ট থিঙ্কার এবং হচ্ছেন একজন গ্রিক ফিলোসফার ক্লাসিক্যাল পিরিয়ডের, এবং তাকে প্রায় ফাউন্ডেশনাল থিঙ্কার হিসেবে মনে করা হয় ওয়েস্টার্ন ফিলোসফির। এবং তিনি হচ্ছেন ইনোভেটর অব দ্য রিটেন ডায়ালগ অ্যান্ড ডায়ালেকটিক ফর্মস। সো রিটেন ডায়ালগ এবং ডায়ালেকটিক ফর্মসে ইনোভেটর হিসেবে তাকে বলা হয়, অর্থাৎ তিনি হচ্ছেন প্রথম এই রিটেন ডায়ালগ এবং ডায়ালেকটিক ফর্মস তিনি কিন্তু শুরু করেছিলেন। এবার আমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে ডায়ালেকটিক কাকে বলে? ডায়ালেকটিক রেফার্স টু আ ফর্ম অফ লজিক্যাল আর্গুমেন্টেশন, অর্থাৎ যখন কোনো লজিক্যালি একটা আর্গুমেন্ট হয় বা লজিক্যালি যখন কোনো জিনিসকে কনস্ট্রাক্ট করা হয় তখন সেটাকে ডায়ালেকটিক বলা হয়। অ্যান্ড ফিলোসফিক্যাল কনসেপ্ট অফ আইডিওলজিক্যাল ইভলিউশন অফেন কনসিডার্ড আ প্রসেস অফ ডায়ালগ অ্যান্ড রিজনিং। অর্থাৎ এক কথায় মনে রাখবে, ডায়ালেকটিক হচ্ছে এমন একটি প্রসেস যেই প্রসেসের মধ্য দিয়ে এক প্রকার একটি রিজনেবল একটি নলেজ আমরা পেয়ে থাকি, অর্থাৎ একটা রিজনেবল একটা প্রসেস বা রিজনেবল একটা আর্গুমেন্ট আমরা দেখতে পাই। ওকে, মানে একদম লজিক্যালি সেখানে সবগুলো জিনিস আমাদের সামনে তুলে ধরা হয়, সেটাকে বলা হয় ডায়ালেকটিক। ওকে, এবং যেটা আমরা গ্রিক ফিলোসফার প্লেটো এবং সক্রেটিসের বিভিন্ন রাইটিং এর মধ্যে বা বিভিন্ন ওয়ার্কস এর মধ্যে আমরা এই একই রকম ইঙ্গিত দেখে থাকি। এবং এই ডায়ালেকটিক টার্মটা বোঝা অত্যন্তই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন প্লেটোর সম্পর্কে আস্তে আস্তে এগুলো পড়বো তখন এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে, এবার শুরু করা যাক হচ্ছে আমাদের প্লেটো সম্পর্কে। প্লেটো হচ্ছেন একজন, ইট ইজ ওয়াইডলি অ্যাকনলেজ দ্যাট দ্য গ্রিক ফিলোসফার প্লেটো laid the foundations of ওয়েস্টার্ন ফিলোসফি, যে ওয়েস্টার্ন ফিলোসফির ফাউন্ডেশন তিনি কিন্তু করেছিলেন। এবার ওয়েস্টার্ন ফিলোসফি কাকে বলে? ওয়েস্টার্ন ফিলোসফি হচ্ছে এমন একটি ফিলোসফিক্যাল ট্র্যাডিশন বা আইডিয়াস আমরা বলতে পারি যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ব্যাপকভাবে প্রসিদ্ধ ছিল, এবং যেটা শুরু হয়েছিল আমাদের অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফি এবং পরবর্তীকালে বিভিন্ন পিরিয়ড পর্যন্ত যেটা চলেছিল, এবং যেটা হচ্ছে আমাদের ইউরোপ, ইউএস এবং আরো অন্যান্য প্লেস এবং ইউরোপিয়ান কালচারের দ্বারা সেগুলো ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল এই ওয়েস্টার্ন ফিলোসফি। এরপর হচ্ছে দ্য ম্যাথমেটিশিয়ান অ্যান্ড ফিলোসফার এ.এন. হোয়াইটহেড, যিনি খুব সুন্দর একটা কথা বলছেন, স্টেটেড দ্যাট ওয়েস্টার্ন ফিলোসফি ইজ আ সিরিজ অফ ফুটনোটস টু প্লেটো। যে ওয়েস্টার্ন ফিলোসফি হচ্ছে প্লেটোর হচ্ছে একটি ফুটনোটস, মানে প্লেটো কিন্তু এই ওয়েস্টার্ন ফিলোসফির পথ প্রদর্শক, অর্থাৎ প্লেটো হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফিকে তিনি কিন্তু পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে গেছেন। who indeed gave initial formulation to the most fundamental questions, এবং যিনি পরবর্তীকালে বিভিন্ন ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আমাদের সামনে ফুটিয়ে তোলেন। কি কি কোয়েশ্চেন? যেমন এখানে রয়েছে, হাউ ক্যান উই ডিফাইন গুডনেস অ্যান্ড ভার্চু, কিভাবে আমরা গুডনেস এবং ভার্চুকে ডিফাইন করব। হাউ ডু উই অ্যারাইভ অ্যাট ট্রুথ অ্যান্ড নলেজ, যে আমরা কিভাবে ট্রুথ এবং নলেজের দিকে যাব বা আমরা অত্যন্তই নলেজেবল হব কিভাবে। ওকে, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন সোল অ্যান্ড বডি, যে সোল আত্মা এবং বডির সাথে কি কানেকশন রয়েছে সেটা তিনি বলছেন, কোশ্চেন করছেন। হোয়াট ইজ দ্য আইডিয়াল পলিটিক্যাল স্টেট, যে আইডিয়াল পলিটিক্যাল স্টেট আমরা কোনটাকে বলি। এবং তারপর আমাদের রয়েছে অফ হোয়াট ইউজ আর লিটারেচার অ্যান্ড আর্টস, যে লিটারেচার, সাহিত্য এবং আর্টসের কি ব্যবহার রয়েছে। এবং তারপর আবার তিনি প্রশ্ন করছেন, হোয়াট ইজ দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের নেচার কি। সো প্লেটোর এই সকল যে ফাউন্ডেশনাল যে সকল কোয়েশ্চেনগুলো তিনি আমাদের সামনে বা ফান্ডামেন্টাল যে সকল কোয়েশ্চেনগুলো তিনি আমাদের সামনে যে তুলে ধরছেন, যেইগুলো তিনি কিন্তু পরবর্তীকালে
তার বিভিন্ন কনসেপ্টের মধ্যে তিনি কিন্তু আমাদের সামনে সেগুলো বলবেন আস্তে আস্তে। সো প্লেটোস অ্যান্সার টু দিস কোয়েশ্চেন আর স্টিল ডিসপিউট। তো কিছু কিছু কোয়েশ্চেন আছে যেই কোয়েশ্চেনের আনসার খুবই ডিসপিউটেড, মানে খুবই বিতর্কিত। ওকে, তারপরে আমাদের রয়েছে অ্যাট দ্য এজ অফ 20, অর্থাৎ যখন 20 বছর বয়স প্লেটোর, লাইক মেনি আদার ইয়ং মেন ইন এথেন্স, এবং এথেন্সের আরো অন্যান্য ইয়ং মেনেরা, প্লেটো ফেল আন্ডার দ্য স্পেল অফ কন্ট্রোভার্সিয়াল থিঙ্কার অ্যান্ড টিচার সক্রেটিস। প্লেটো কিন্তু ব্যাপকভাবে তার যে গুরু বা আমরা টিচার বলতে পারি সক্রেটিস, তার থেকে তিনি কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। ইন আ স্টোরি, এবং একটা গল্পে, later to be recounted in প্লেটোস অ্যাপোলজি। সো প্লেটোস অ্যাপোলজিতে আমরা দেখতে পাই যে সেখানে তার যে গুরুদেব বা টিচার সক্রেটিসকে সেখানে কি বলা হচ্ছে, সক্রেটিসকে সেখানে বলা হচ্ছে দ্য ওয়াইজেস্ট ম্যান অ্যালাইভ। ওয়াইজেস্ট ম্যান অ্যালাইভ বলা হচ্ছে সক্রেটিসকে। কে বলছেন? ডেলফির হচ্ছে অরাকেল বলছেন। এবার আমাদের মনে প্রশ্ন আসবে, ডেলফির অরাকেল কাকে বলি? অ্যাকচুয়ালি দ্য অরাকেল অফ ডেলফি, এটা রেফার করা হচ্ছে একজন প্রিস্টেসকে, যিনি হচ্ছেন পাইথিয়া নামেও হিসেবে খুব পরিচিত, এবং যিনি হচ্ছেন অ্যাপেলোর একজন খুব বড় ডিভোশন বা ডিভোশনাল একজন প্রিস্ট। ওকে, এবং তিনি কিন্তু বিভিন্ন ধরনের প্রফেসিস করে থাকেন, কিসের মধ্য দিয়ে? অ্যাপোলোর ভিশনের মধ্য দিয়ে। অ্যাকচুয়ালি অ্যাপোলোকে তো আমরা গড হিসেবে মনে করি, তো অ্যাপোলোর ভিশনের মধ্যে তিনি কিন্তু বিভিন্ন প্রফেসিস করে থাকেন। সো সেই অরাকেল, ডেলফির অরাকেল, তিনি কিন্তু এই সক্রেটিসকে দ্য ওয়াইজেস্ট ম্যান অ্যালাইভ হিসেবে বলছেন। হি ডিভোটেড হিজ লাইফ, এবং তিনি তার লাইফটা ডিভোটেড করেছেন টু দ্য পারসুইট অফ নলেজ, উইজডম অ্যান্ড ভার্চু। তিনি কিন্তু তার জীবনকে ডিভোটেড করেছেন নলেজ, উইজডম এবং ভার্চুর খোঁজে। তিনি কিন্তু তার জীবনকে ডিভোটেড করেছেন। ইউজিং আর ডায়ালেকটিক্যাল মেথড অফ কোয়েশ্চেন, যেটা বললাম ডায়ালেকটিক্যাল, যখন লজিক্যালি আমরা কোনো জিনিসকে জাজ করি, কোয়েশ্চেন করি, তখন সেটাকে আমরা ডায়ালেকটিক্যাল মেথড বলে থাকি। সো ডায়ালেকটিক্যাল মেথড ব্যবহার করার মধ্য দিয়ে তিনি কিন্তু অনেক কোয়েশ্চেন এবং অ্যান্সার তিনি কিন্তু আমাদের সামনে পোর্ট্রে করছেন। হি উড অফেন অ্যারাউজ হস্টিলিটি বাই deflating the pretensions of those who claim to be wise and who profess to teach। তারপরে এখানে আমাদের প্লেটো বলছেন আ ওয়াইড রেঞ্জ অফ পিউপিল, যে একদল মানুষ তারা কি করছে, ইনক্লুডিং যার মধ্যে তিনি কিছু প্রফেশনাল কিছু মানুষদের বলছে, যেমন রেটোরিসিয়ানস, পোয়েটস, ওকে, তারপরে হচ্ছে পলিটিশিয়ানস, আর্টিসানস, এনারা মনে করছেন ফিল দ্য রেজার এজ অফ হিজ ইন্টেলেক্ট হুইচ আন্ডারমাইন কনভেনশনাল ভিউজ অফ গুডনেস অ্যান্ড ট্রুথ। তো অ্যাকচুয়ালি এখানে তিনি বলছেন যে এই সকল ব্যক্তিরা, রেটোরিসিয়ানস, পোয়েটস, পলিটিশিয়ানস, আর্টিসানস, এই সকল ব্যক্তিরা তারা মনে করছেন যে তারা অত্যন্তই ইন্টেলেকচুয়ালি গত দিক থেকে অত্যন্তই সুপিরিয়র, এবং তাদের যে গুডনেস, ট্রুথ, এই সকল যে ভিউ পয়েন্ট, যেটা কনভেনশনাল, এই সকল ভিউ পয়েন্টগুলো কিন্তু তারা কিন্তু তাদের বিভিন্ন রাইটিং এর মধ্যে বা তারা তাদের বিভিন্ন ওয়ার্কের মধ্যে তারা কিন্তু ফুটিয়ে তুলছেন। ইভেনচুয়ালি হি was tried on a charge of impiety and condemned to death in 399 BC after the death of his revered master। সো সক্রেটিসের মারা যাওয়ার পর প্লেটোর যিনি হচ্ছেন শিক্ষক, প্লেটো ইভেনচুয়ালি ফাউন্ডেড অ্যান একাডেমি ইন এথেন্স, এবং প্লেটো হচ্ছে এথেন্সে একটি একাডেমি ফাউন্ডেড করেন। মোস্ট অফ প্লেটোস ফিলোসফি, এবং প্লেটোর বিভিন্ন ফিলোসফি এক্সপাউন্ডেড ইন ডায়ালগ ফর্ম, এবং সেগুলো ডায়ালগ ফর্মে সেগুলো এক্সপাউন্ডেড করে, ইউজিং আর ডায়ালেকটিক্যাল মেথড অফ পার্সুইং ট্রুথ বাই আ সিস্টেমেটিক কোয়েশ্চেনিং অফ রিসিভ আইডিয়াস অ্যান্ড ওপিনিয়ন। তো প্রথমেই আগে আমাদের বুঝতে হবে যে ডায়ালেকটিক, এই যে ব্যাপারটা আমরা বললাম ডায়ালেকটিক, এটি যেই গ্রিক ওয়ার্ডটা থেকে এসেছে সেটা হচ্ছে ডায়ালেগোমাই, যার অর্থ হচ্ছে টু কনভার্স, অর্থাৎ কথোপকথন, যেটাকে আমরা বলতে পারি। তো এবার এই ডায়ালেকটিক্যাল মেথডের মধ্য দিয়ে তিনি কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন যে কিভাবে জিনিসগুলোকে জাজ করতে হয়, কিভাবে জিনিসগুলোকে আমাদের ভাবতে হয়, কিভাবে বুঝতে হয়, এই সকল জিনিসগুলো তিনি কিন্তু এই ডায়ালেকটিক্যাল মেথডের মধ্যে দেখাচ্ছেন, যেটা
প্রথমে পারসুইং ট্রুথ, সত্যকে খোঁজা। তো ডায়ালেকটিক্যাল মেথড তিনি ব্যবহার করতেন সত্যকে খোঁজার জন্য। সক্রেটিস ইজ ইউজুয়ালি কাস্ট অ্যাজ দ্য মেইন স্পিকার, এবং তিনি কিন্তু তার গুরুদেব অর্থাৎ প্লেটো কিন্তু তার গুরুদেব সক্রেটিসকে এখানে মেইন স্পিকার হিসেবে তিনি কিন্তু এখানে রিপ্রেজেন্ট করছেন। ওকে, the canon attributed to Plato includes 35 dialogues and 13 letters. The early dialogues are devoted to exploring and defining concepts such as virtue, temperance, and courage, piety, and justice. তো প্রথম কিছু আমরা ডায়লগে যেখানে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু ভার্চু, টেম্পারেন্স, কারেজ অ্যান্ড পাইটি অ্যান্ড জাস্টিস এই সকল জিনিসের কনসেপ্টের দিকে তিনি কিন্তু ব্যাপকভাবে সেখানে ফোকাস করছেন। অর্থাৎ এই ভার্চু, টেম্পারেন্স, কারেজ, পাইটি অ্যান্ড জাস্টিস এই সকল বিষয়ের যে একটা ডিফাইন কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে তিনি কিন্তু অ্যাকচুয়ালি এক্সপ্রেস করার চেষ্টা করছেন। দ্য মেজর ডায়লগস অফ প্লেটোস মিডল পিরিয়ড। তো প্লেটোর মিডল পিরিয়ডে যে সকল ডায়লগগুলো আমরা দেখতে পাই, যেমন রয়েছে গর্জিয়াস, অ্যাপোলজি, ওকে, ফাইডো, তারপরে রয়েছে আমাদের সিম্পোজিয়াম, রিপাবলিক, এই সকল জিনিসগুলো রয়েছে। মুভ ইনটু, এবং এই সকল প্লেটোর এই মাস্টারপিসগুলো যেগুলো পরবর্তীকালে মুভ ইনটু realms অফ এপিস্টেমোলজি, মেটাফিজিক্স, পলিটিক্যাল থিওরি অ্যান্ড আর্ট, এই সবের দিকে কিন্তু পরবর্তীকালে এগুলো যায়। তার এই সকল ডায়লগগুলো যেমন জর্জিয়াস, অ্যাপোলজি, ফাইডো, সিম্পোজিয়াম, রিপাবলিক। এবার আমাদের মনে প্রশ্ন আসবে যে এপিস্টেমোলজি বলতে কি বোঝে? এপিস্টেমোলজি বলতে অ্যাকচুয়ালি এপিস্টেমোলজি বলতে হবে যে এটি হচ্ছে একটা ফিলোসফির একটি শাখা, যেই শাখার মধ্য দিয়ে আমরা নেচার, স্কোপ, এই সকল জিনিসগুলোকে জাজ করে থাকি। তো বেসিক্যালি আমাদের নলেজের যে অরিজিন, দ্য অরিজিন অফ নলেজ, বা আমরা বলতে পারি দ্য থিওরি অফ নলেজ, এখানে যেটা লেখা রয়েছে দ্য থিওরি অফ নলেজ, এই ব্যাপারটার ওপর কিন্তু যেই বিষয়টা ফোকাস করে সেটা হচ্ছে এপিস্টেমোলজি বা ফিলোসফি, যেই শাখাটা এই নলেজ যে থিওরির ওপর, দ্য অরিজিন অফ নলেজ, যে নলেজ কোথা থেকে আসছে এটার উপর ফোকাস করে থাকে এই এপিস্টেমোলজি। এবং পরবর্তীকালে প্লেটোর এই সকল ডায়লগগুলো জর্জিয়াস, অ্যাপোলজি, ফাইডো, সিম্পোজিয়াম, রিপাবলিক, এই সকল ডায়লগগুলো কিন্তু পরবর্তীকালে বিভিন্ন বিভিন্ন ফিল্ডে যায়, যেমন এপিস্টেমোলজিতে যায়, তারপরে মেটাফিজিক্সে যায়, পলিটিক্যাল থিওরি অ্যান্ড আর্টে যায়। তারপর আমাদের রয়েছে হোয়াট ইউনিফাইজ দিস ভেরিয়াস কনসার্নস ইন প্লেটোস রিনাউন্ড থিওরি অফ ফর্মস। এবার আমরা প্লেটোর একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে দেখতে যাব, যেটা হচ্ছে প্লেটোর থিওরি অফ ফর্মস। তিনি ফর্মসকে কিভাবে ডিফাইন করছেন, খুব সুন্দর কনসেপ্ট এবং খুবই ইজি কনসেপ্ট। তিনি এক কথা এখানে বলছেন যে আমরা আমাদের চোখের সামনে যেটা দেখছি সেটা অ্যাকচুয়াল রিয়েল নয়, আমরা চোখের সামনে যেটা দেখছি সেটা আসল রিয়ালিটি নয়, কারণ আসল রিয়ালিটিকে কিন্তু আমরা আমাদের সেন্সুয়াস অর্গানসের দ্বারা কিন্তু পারসিভ করতে পারবো না, অর্থাৎ সেগুলোকে সেন্স করা যাবে না, সেন্সলেস একটা ব্যাপার, বা যেটা আমরা ফিজিক্যাল বিভিন্ন অর্গানের দ্বারা কিন্তু আমরা ফিল করতে পারবো না বা সেন্স করতে পারবো না। তো আমরা একটু পড়ি, দেখা যাক। তো হোয়াট ইউনিফাইজ দিস ভেরিয়াস কনসার্নস ইজ প্লেটোস রিনাউন্ড থিওরি অফ ফর্মস। এবার আমরা প্লেটোর যে থিওরি অফ ফর্ম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা এবার দেখব, খুব সিম্পল কনসেপ্ট। হুইচ সিজ, তিনি বলছেন যে হুইচ সিজ দ্য ফ্যামিলিয়ার ওয়ার্ল্ড অফ অবজেক্টস, যে আমরা আমাদের চোখের সামনে যে সকল অবজেক্টগুলো দেখতে পাই, হুইচ সারাউন্ডস আস, এবং আমাদের চারপাশে যেগুলো রয়েছে, অ্যান্ড হুইচ উই পারসিভ থ্রু আওয়ার সেন্সেস, এবং যেগুলো আমরা পরবর্তীকালে আমাদের বিভিন্ন সেন্স অর্গানের দ্বারা অ্যাকচুয়ালি কি করে থাকি, পারসিভ করে থাকি, অ্যাজ নট ইন্ডিপেন্ডেন্ট অর রিয়েল, সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন নয়, বা সেগুলো কিন্তু রিয়েল নয়, বাট অ্যাজ ডিপেন্ডেন্ট আপন অ্যানাদার ওয়ার্ল্ড। তিনি বলছেন যে আমরা আমাদের চোখের সামনে যেগুলো দেখতে পাই সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয় বা রিয়েল নয়, সেগুলো সব আনরিয়েল, সেগুলো সব ডিপেন্ডেন্ট একটা অন্য ওয়ার্ল্ডের ওপর। দ্য রাউন্ড অফ পিওর ফর্মস অফ আইডিয়া, যেটা তিনি বলছেন যে পিওর ফর্মস বা আইডিয়াসের একটি জগৎ তিনি ইমাজিন করছেন, এবং যেই জগতের ওপর ডিপেন্ড করে আমরা আমাদের চোখের সামনে যে সকল জিনিসগুলো দেখছি সেগুলো কিন্তু সেই জগতের ওপর ডিপেন্ড করে রয়েছে, অ্যাকচুয়াল সেগুলো রিয়েল নয়। যেমন একটা এক্সাম্পল দিই,
তুমি তোমার চোখের সামনে যখন কোনো একটা চেয়ার দেখতে পাচ্ছ, চেয়ারটা দেখে আমাদের প্লেটোর এই আইডিয়াল ফর্ম হিসেবে যদি আমরা সেটাকে মনে করি, তাহলে মনে করতে হবে যে এই চেয়ারটা কিন্তু আসল চেয়ার নয়, এটা কিন্তু রিয়েল চেয়ার নয়। আসল চেয়ারটা কিন্তু অন্য একটা ওয়ার্ল্ডে রয়েছে। চেয়ারটা হচ্ছে এক প্রকার একটা ইমিটেশন, কপি। মানে আমরা পরবর্তীকালে এগুলো একটু আরো ডিটেলসে আলোচনা করব যে প্লেটোর একটা খুব কনসেপ্ট রয়েছে, কনসেপ্টটা হচ্ছে প্লেটোস কনসেপ্ট অফ থ্রি টাইমস। প্লেটো মনে করছেন যে আমরা আমাদের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা দুইবার কপি করা হচ্ছে। কিভাবে দুইবার কপি করা হচ্ছে? প্লেটোর মতে যে এই যে একটা ভাবো চেয়ার, চেয়ারের আসল যে শেপ, চেয়ারের শেপে যেমন চেয়ারের চারটে পা হওয়া উচিত, এই যে একটা আসল শেপ, এই শেপটা কিন্তু বা এই ফর্মটা কিন্তু একটা স্বর্গীয় একটা ওয়ার্ল্ডে বিরাজ করছে। ঠিক আছে, সেখান থেকে কোনো একজন ব্যক্তি এটাকে তৈরি করছে, তুমি দেখলে, দেখার পর তুমি আবার ওই যে চেয়ারটিকে দেখে আবার নতুন যখন চেয়ার তৈরি করবে তখন সেটা একটা ইমিটেশন হচ্ছে। মানে দুইবার ইমিটেশন হচ্ছে। একবার ইমিটেশন যেখানে ওই ডিভাইন ওয়ার্ল্ড থেকে ওই ফর্মটা বা আইডিয়াটাকে কপি করা আছে, এটা এক প্রকার একটা ইমিটেশন। এবং ওই ইমিটেশনটিকে আবার তুমি যখন দেখে নতুন কোনো জিনিস তৈরি করছো বা ওই চেয়ারটা যখন তৈরি করো তখন সেটাকে সেকেন্ড ইমিটেশন বলা আছে। সো আমরা বলতে পারি যে একটি হচ্ছে একটা কপিং প্রসেস কিন্তু চলছে, টু টাইমস অফ কপি, দুটো টাইমের কপি কিন্তু চলছে। সো প্লেটোর এই কনসেপ্ট অফ থ্রি টাইমস যেটা কি করছে, এক প্রকার একটা আর্টকে এখানে তুলে ধরছে, যেটা হচ্ছে এক প্রকার একটা ইমিটেশন, ইমিটেশনের ইমিটেশন। সো আর্ট ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান ইমিটেশন, মেকিং ইট টয়েস রিমুভ ফ্রম দ্য রিয়ালিটি, এবং রিয়ালিটি থেকে দুইবার সেটাকে ইমিটেট করা হচ্ছে, কপি করা হচ্ছে। ওকে, হুইচ ক্যান বি নোন অনলি বাই রিজন, এবং যেটা শুধু একমাত্র রিজনের দ্বারা সেটা আমরা জানতে পারি, নট বাই আওয়ার বডিলি সেন্স পারসেপশনস, এবং আমরা কিন্তু বডিলি সেন্স পারসেপশনস এর মধ্য দিয়ে কিন্তু সেগুলোকে জানতে পারবো না। যদি আমরা রিজনেবল হই, যদি আমরা লজিক্যালি জিনিসগুলোকে জাজ করি, তাহলে কিন্তু আমরা জানতে পারবো। প্লেটো তারপর বলছেন দ্যাট দ্য কোয়ালিটিস অফ অ্যান অ্যানি অবজেক্ট, যে কোনো একটা অবজেক্টের যে কোয়ালিটিস ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ডে আর ডিরাইভ ফ্রম দ্য আইডিয়াল ওয়ার্ল্ড। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট লাইন। প্লেটো কিন্তু খুব একদম স্ট্রেট ফরওয়ার্ডলি কথাটা তিনি বললেন, খুব সুন্দর করে সিম্পল ওয়েতে বললেন যে প্লেটো বলছেন যে আমাদের চোখের সামনে যে ওয়ার্ল্ডটা দেখতে পাই, আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেটা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি ডিরাইভড হয়েছে, কোথা থেকে ডিরাইভ হয়েছে? ফ্রম দ্য আইডিয়াল ফর্মস। এই যে একটা ভাবো স্বর্গীয় একটা ডিভাইন ওয়ার্ল্ড রয়েছে, সেই ওয়ার্ল্ডে এরকম একটা ফর্ম ক্রিয়েট করা হয়েছে এবং সেই ফর্ম থেকে এটাকে কপি করে আমাদের চোখের সামনে তুলে ধরা আছে। সো আমরা আমাদের চোখের সামনে যেটা দেখছি সেটা হচ্ছে ডিরাইভ করা হয়েছে আইডিয়াল ফর্ম থেকে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল যেমন এখানে বলছেন যে অ্যান অবজেক্ট ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ডে কোনো একটা অবজেক্ট তুমি দেখছো যেটা খুব বিউটিফুল, খুব সুন্দর, বিকজ ইট ইজ পার্টেক্স অফ দ্য আইডিয়াল ফর্ম অফ বিউটি, কারণ এটা বিউটির যে আইডিয়াল ফর্ম বা ফাউন্ডেশনাল যে সকল ফর্ম, সেই ফর্মটাকে এখানে কপি করা হচ্ছে, হুইচ এক্সিস্ট ইন দ্য হায়ার রাল, এবং যেটা হায়ার রাল বা ডিভাইন ওয়ার্ল্ডে যেটা বিরাজ করছে, কি বিরাজ করছে? বিউটির যে অরিজিনাল ফর্ম বা আইডিয়াল ফর্ম। অ্যান্ড সো উইথ টলনেস, ইকুয়ালিটি, ওকে, তারপর অর গুডনেস, হুইচ প্লেটো সিজ অ্যাজ দ্য হাইয়েস্ট অফ দ্য ফর্মস, এবং যেটা এখানে প্লেটো বলছেন যে টলনেস, ইকুয়ালিটি, গুডনেস, এগুলো হচ্ছে ফর্মসের হচ্ছে হাইয়েস্ট ফর্মে এগুলো সব বিরাজ করছে। The connection between two realms can best be illustrated using examples from geometry. জিওমেট্রির এক্সাম্পলস মধ্য দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। যেমন যে একটা তুমি যখন ট্রায়াঙ্গেলকে দেখছো, any triangle or square that we construct using physical instruments is bound to be imperfect. যে আমরা যখন একটা ট্রায়াঙ্গেল তৈরি করি তখন আমরা বিভিন্ন ইনস্ট্রুমেন্টের দ্বারা সেটাকে তৈরি করি, কিন্তু এই ট্রায়াঙ্গেলের যে আসল শেপ, সেই শেপটাকে আমরা কপি করছি কোন একটা ডিভাইন ওয়ার্ল্ড থেকে, আইডিয়াল ফর্ম থেকে। তো আইডিয়াল ফর্মটা কিন্তু ট্রায়াঙ্গেলের যে আইডিয়াল ফর্ম সেটা কিন্তু আগে থেকেই রয়েছে,
সেটাকে আমরা জাস্ট কপি করছি আমাদের কিছু ফিজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর মধ্য দিয়ে, এবং যেটা কিন্তু ইমপারফেক্ট, পারফেক্ট নয়। কারণ আইডিয়াল ফর্মকে অ্যাজ ইট ইজ আমরা কোনোদিনও আমাদের ওয়ার্ল্ডে এক্সপ্রেস করতে পারবো না বা তৈরি করতে পারবো না। ওকে, at most it can merely approximate the ideal triangle which is perfect and which is perceived not by the senses but by reason. The ideal triangle is not a physical object but a concept and idea form. এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আইডিয়া, যে ট্রায়াঙ্গেলের যে আসল আইডিয়া, সেটা কিন্তু কোনো ফিজিক্যাল অবজেক্ট নয়, সেটা হচ্ছে এক প্রকার একটা কনসেপ্ট, আইডিয়া বা ফর্ম আমরা বলতে পারি। ট্রায়াঙ্গেলে যার তিনটে অ্যাঙ্গেল রয়েছে তাকে আমরা ট্রায়াঙ্গেল বলতে, এটি হচ্ছে এক প্রকার একটি কনসেপ্ট, আইডিয়া বা ফর্ম হিসেবে আমরা বলতে পারি। According to Plato, the world of ফর্মসের ওয়ার্ল্ডে বিং চেঞ্জলেস অ্যান্ড ইটার্নাল, সেগুলোর কোনো পরিবর্তন হয় না, যেমন অতীতে ছিল তেমন বর্তমানে রয়েছে, ভবিষ্যতে তেমনই থাকবে অ্যাকর্ডিং টু প্লেটো, প্লেটোর মতে। সেগুলো সব চেঞ্জলেস এবং সেগুলো সব ইটার্নাল। ওকে, এবং অ্যালোন কনস্টিটিউট রিয়ালিটি, এবং সেগুলো কিন্তু রিয়ালিটিকে তৈরি করছে। ইট ইজ দ্য ওয়ার্ল্ড অফ এসেন্সেস, ইউনিটি অ্যান্ড ইউনিভার্সালিটি, এবং এটা কিন্তু সবার জন্যই সেম। Whereas the physical world is characterized by perpetual change and decay, এবং ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে আমরা যে সকল এই চেয়ার হোক বা টেবিল হোক, এগুলো কিন্তু পরবর্তীকালে কিছু পারপেচুয়াল চেঞ্জের মধ্য দিয়ে বা কিছু ডিকের মধ্য দিয়ে কিন্তু এগুলোর পরবর্তীকালে পরিবর্তন হবে। ওকে, mere existence as opposed to essence, multiplicity and particularity. A central function of the theory of forms, খুব সুন্দর কথা এখানে বলছেন, a central function of the theory of forms is to unify groups of objects or concepts in the world by treating them as belonging to a class, by referring them back to a common sense, thereby making sense of innumerably diverse experiences. অ্যাকচুয়ালি এখানে তিনি কথাগুলো যেটা বলছেন যে আমরা আমাদের চোখের সামনে যে সকল অবজেক্টস গুলো দেখতে পাই, সেই অবজেক্ট গুলো কিন্তু একটা আইডিয়াল ফর্মে আগে থেকেই এরকম একটি ওয়ার্ল্ডে বিরাজ করছে, এবং আমরা আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স করছি, আলাদা আলাদা বিভিন্ন এক্সপিরিয়েন্স আমরা করছি। ওকে, তারপরে যেটা আমরা এখানে এখানে যেটা বলছেন যে আর রিনাউন্ড এক্সপ্রেশন অফ প্লেটোস থিওরি অকওয়ার্স ইন দ্য সেভেন বুক অফ রিপাবলিক, রিপাবলিক সেভেন বুকে আমরা দেখতে পাচ্ছি, ওয়্যার হি রিকাউন্টস দ্য মিথ অফ দ্য কেভ। খুব সুন্দর লাইন তিনি এখানে বলছেন যে কেবের একটা মিথ তিনি এখানে রিকাউন্ট করছেন রিপাবলিকে, যেখানে তিনি বলছেন হোয়ার, যেখানে পিউপিল হ্যাভ লিভড all their lives watching shadows. Okay, watching shadows all their lives, watching shadows of reality cast by a fire with their backs to the true light of the sun. যেমন সাপোজ যে সূর্যের আলো রয়েছে, তো এখানে সূর্যের আলোটাকে বলা হচ্ছে যে একটা কেবের মধ্যে একটা আগুন জ্বলছে, সেই আগুনে কোন একটা অবজেক্টের ছায়া তুমি দেখতে পাচ্ছ, তুমি আসল অবজেক্টটিকে দেখতে পাচ্ছ না, অবজেক্টের শ্যাডোটাকে জাস্ট দেখতে পাচ্ছ। তেমনই ভাবে এখানে প্লেটো বলছেন যে আমরা আমাদের চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শ্যাডো, নট দ্য আইডিয়াল ফর্ম, নট দ্য রিয়েল ফর্ম অফ অ্যান অবজেক্ট, অফ দ্য অবজেক্ট। প্লেটো মেক্স ইট ক্লিয়ার, এবং প্লেটো খুব সুন্দরভাবে ক্লিয়ার করছেন দ্যাট দ্য কেভ ইন হুইচ মেন আর ইমপ্রিজন রিপ্রেজেন্ট দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। প্লেটো বলছেন যে এই কেবের মধ্যে মানুষেরা সব ইমপ্রিজন হয়ে গেছে, বন্দী হয়ে গেছে, যেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করছে, অ্যান্ড দ্যাট দ্য জার্নি টুয়ার্ড দ্য লাইট, এবং লাইটের দিকে যে জার্নি, আস্তে আস্তে আমরা যে লাইটের দিকে জার্নি, যেটা কি বলা হচ্ছে সোলস অ্যাসেশন। এই যে আমরা বলি না যে আমরা সবাই ডিভাইন বিইং এ মিলে যাব একটা সময়, পরমাত্মায় মিলে যাব, যেটা কি বলা হচ্ছে এখানে সোলস অ্যাসেশন টু দ্য ওয়ার্ল্ড অফ ফর্মস, ওয়ার্ল্ড অফ ফর্মসে আমরা মিশে যাব। এটা এই কথাটা তিনি কিন্তু এখানে বলছেন রিপাবলিক 517 বিসিতে। ওকে, ইন হিজ লেটার ডায়ালগস প্লেটো হিমসেলফ সেভারলি কোয়েশ্চেন্স দ্য থিওরি অফ ফর্মস, পরবর্তীকালে তিনি আরো বিভিন্ন ফর্মসের থিওরি নিয়ে আরো বিভিন্ন কোয়েশ্চেন তিনি করেছেন। ওকে, আজকে এই হলো আমাদের প্লেটো সম্পর্কে জাস্ট বেসিক কিছু আইডিয়া। পরবর্তীকালে আমরা প্লেটো অন পোয়েট্রি, দ্য আয়ন, এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।